সেজন্য আমি যে লিংকটা তোমাদের দিয়েছি সেটা ফিল আপ করতে হবে কিভাবে সে বিষয়ে যদি আরেকটু কথা বলা যায়। তো আমি তোমাদের সিআর এর সঙ্গে কথা বলেছিলাম যে আজকে সেটা বিষয়ে তোমাদেরকে আমি আইডিয়া দেব। তো আজকে লেকচারের শেষ প্রান্তে আমরা বিষয় নিয়ে একটু আলোচনা করবো আর কি। শুরুতেই আমাদের লেকচার নিয়ে আলোচনা করব, তো করে তারপর শেষের দিকে আলোচনা করব টপিকস নিয়ে। তো তোমাদের আমি যে পয়েন্টস গুলো বলি সেটা খুব ভালোভাবে শুনবা, মনে রাখার চেষ্টা করবা। আর গ্রুপে কাজ করাই হচ্ছে উত্তম, ইন্ডিভিজুয়াল কাজ করা অনুত্তম, বাট তুমি যদি প্রিফার করো ইটস আপ টু ইউ। যেহেতু কাজটা খুব বড় নয়, কাজটা খুব যত সামান্যই কাজ, তোমাদের হচ্ছে সোশ্যালজিক্যাল নলেজটাকে একটু রিয়েল মানে ওরিয়েন্টেড, রিয়েল ফিল ওরিয়েন্টেড করার জন্যই মূলত এই কাজটা একটু হাতে কলমে তোমরা একটু আইডিয়া নিয়ে নিবা এই আর কি। এটার জন্য এমন না যে তোমাদের থিসিস, মনোগ্রাফ বা আর্টিকেল লিখতে হচ্ছে, বুঝতে পেরেছ? সো ইটস এ পার্ট অফ দ্য কোর্স। আমি এটা সাধারণত নিয়ে থাকি স্টুডেন্টদের ভালোর জন্যই। এনিওয়ে, so let me record the session and let me share my screen. Before I start sharing my screen, আমি র্যান্ডমলি দুই একজনকে জিজ্ঞেস করবো যে লাস্ট ক্লাসে কি পড়া হয়েছিল। সো হৃদয়, হৃদয় তুমি বলবে লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি? স্যার সোশিওলজি বেসিক কনসেপ্ট স্যার। বেসিক কনসেপ্টস এর মধ্যে আমরা কি কি আলোচনা করেছিলাম, মেইন পয়েন্টস, টপিকস কি কি ছিল? জি স্যার। লাস্ট টপিক কি ছিল স্যার? না আচ্ছা হ্যাঁ বলো স্যার, একটু মনে পড়তেছে স্যার এটা। তোমরা ক্লাসে আসার আগে ক্লাসের লেকচারটা একবার দেখবে এবং ক্লাস শেষ হলেও লেকচারগুলো দেখবে নেক্সট টাইম থেকে, রাইট? ওকে স্যার। আচ্ছা, তো আমি আরেকজনকে জিজ্ঞেস করি, রজিন 80, রজিন তুমি বলবে যে লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম, শেষে কি আলোচনা হয়েছিল, লাস্ট আলোচনা কি ছিল? রজিন 80, to start video. রজনী কি তুমি শুনতে পেরেছো? Anyway, yes. What about Rumana 24? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি, শেষে কি আলোচনা ছিল? স্যার বেসিক কনসেপ্ট অফ সোশ্যোলজি ছিল, আমরা হচ্ছে গিয়ে সোসাইটি, গ্রুপস, তারপর হচ্ছে গিয়ে কমিউনিটি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আমাদের শেষমেশ আলোচনা কি কমিউনিটি গিয়েতে মানে চেয়েছিল নাকি এরপরে কিছু আলোচনা করেছিলাম? এরপরেও যে গ্রুপস, কমিউনিটির পর আমরা গ্রুপস নিয়ে কথা বলেছিলাম। গ্রুপসের আলোচনা কি শেষ হয়েছিল নাকি অসম্পূর্ণ ছিল? শেষ হয়েছিল। ওকে, এনিওয়ে থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজনকে আমি জিজ্ঞেস করতে চাই র্যান্ডমলি, দেখি কি অবস্থা, স্টুডেন্টের কি অবস্থা। আচ্ছা, মেহরাব 75, মেহরাব তুমি বলবে লাস্ট ক্লাসে আমরা কোথায় আলোচনা আমাদের শেষ হয়েছিল? হ্যাঁ বলো। স্যার আমরা হচ্ছে লাস্ট টপিকটা ছিল গ্রুপ, পরে ওই যে গিডিংস আর কয়েকজন মানে আর কি সমাজবিজ্ঞানীদের আর কি যে কিছু আর কি কি বলে প্রপার্টিস অফ গ্রুপ মনে হয় ছিল, যেমন হচ্ছে এগুলোই তো ছিল আর কি স্যার। মানে
ওই যে কুলি মানে লাস্টে হচ্ছে যে আর কি প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপের ক্যারেক্টারিস্টিক গুলো আলোচনা করা হয়েছিল। গুড, এই তো তুমি বলতে পেরেছো, থ্যাংক ইউ। সো লেট আস স্টার্ট দ্য লেকচার। লেট মি শেয়ার মাই স্ক্রিন। Yes. তো আমরা আলোচনা করছিলাম বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি নিয়ে, এবং সেখানে আমরা বেশ কিছু কনসেপ্ট আলোচনা করেছি। আমরা লাস্ট দেখেছিলাম চার্লস হার্টন কুলির যে প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপের যে ডিফারেন্সটা, সেটা তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা পড়ে নিতে। কিছু পয়েন্টস আমরা আগে হাইলাইট করেছি। চার্লস হার্টন কুলি, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট থিওরিস্ট ইন সোশিওলজি, তিনি লুকিং গ্লাস সেলফ আইডেন্টিটি, তারপরে সেলফ ডেভেলপমেন্ট, এগুলো বিষয় নিয়ে মূলত কাজ করেছেন। তিনি লুকিং গ্লাস সেলফের কথা যেটা বলছিলাম, সেখানে তিনি সোশ্যালাইজেশন কিভাবে হয় সেগুলো নিয়েও কথা বলেছেন, এবং সেটা বলতে গিয়ে তিনি এও বলেছেন, তার কবিতার লাইনেও মনে আছে, তিনি দুটো লাইনেও বলেছেন, যেমন ইচ টু ইচ এ লুকিং গ্লাস রিফ্লেক্ট দ্য আদার দ্যাট ডট পাস, মানে প্রত্যেকের আয়না স্বরূপ। হ্যাঁ, ইচ টু ইচ এ লুকিং গ্লাস, এবং সেই আয়নায় মানে নিজের প্রতিবিম্বটা লক্ষ্য করা যায়, অর্থাৎ নিজের মধ্যে যে কি আছে, আমি কি আচরণ করলাম, রিফ্লেকশনটা দেখা যায়। হ্যাঁ, তো অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন লুকিং গ্লাস সেলফ থিওরি দিয়ে। তো উনি প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপ নিয়েও কথা বলেছেন। তো সেই ডিফারেন্সের কথা আমরা গত ক্লাসে হিন্টস দিয়েছিলাম বা কিছু মেনশন করেছিলাম এবং তোমাদেরকে দেখতে বলেছিলাম। তো আজকে আলোচনা শুরু হবে ফ্যামিলি থেকে। তোমরা সবাই প্রত্যেকেই বিভিন্ন ফ্যামিলিতে এসছো। হ্যাঁ, তো ফ্যামিলির হচ্ছে আমরা ছোটবেলা থেকে দিয়ে আসছি, বিভিন্ন রকম ফ্যামিলির কনসেপ্ট বিভিন্নভাবে ডেভেলপ করেছে। তো আমরা ফ্যামিলি কি বা ফ্যামিলির প্রকরণগুলো কি বা এত সংক্রান্ত সোশিওলজিক্যাল থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি কি, সেটা আমরা জানার চেষ্টা করবো সংক্ষেপে। রিচার্ড টি শেফারের ভাষায় বলতে পারি, ফ্যামিলি ক্যান বি ডিফাইন্ড এজ এ সেট অফ পিপল রিলেটেড বাই ব্লাড, ম্যারেজ or agreed on relationship or adoption. Somebody is still coming. Sorry. Yeah. Or adoption. কেউ দুবার অ্যাটেন্ডেন্স দিবা না। আমি অ্যাটেন্ডেন্স এখন দিতে বলি নাই, যখন বলবো তখন দিয়ে দেবে। আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট কত, সেই হিসেবে আমার মানে হিসাব থাকবে আর কি। তো যখন বলবো তখন দেবে। দুইবার দিয়ে দিলে ওটা আইডেন্টিফাই করা একটু ঝামেলা হয়ে যায়। কয়েকবার আমি এরকম পেয়েছি, তারা দুবার করে দিয়েছে। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম ফ্যামিলির সংজ্ঞা, ফ্যামিলি ক্যান বি ডিফাইন্ড এজ এ সেট অফ পিপল রিলেটেড বাই ব্লাড, ম্যারেজ or agreed on relationship or adoption who share the primary responsibility for reproduction and caring of for members of society. এখানে সংজ্ঞাটা অনেক একটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা, অর্থাৎ কমপ্লিট ডেফিনেশন বলতে চাচ্ছি আর কি। এই সংজ্ঞায় বলা হয়েছে যে ফ্যামিলি বলতে কাদেরকে বোঝায়, কোন লোকদেরকে বোঝায়। বলছে এমন লোকজন যারা রক্ত সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক বা কোনো অ্যাগ্রিড অন, অর্থাৎ হচ্ছিল মানে এরকম যে পরস্পর যৌথ সম্মতিতে তৈরি করা রিলেশনশিপের ভিত্তিতে বা দত্তক নেওয়ার ভিত্তিতে এই সম্পর্ক তৈরি করে এবং অবস্থান করে একত্রে, যারা হচ্ছে যে সমাজের যে প্রাইমারি রেসপন্সিবিলিটি যে রিপ্রোডাকশনের, অর্থাৎ রিপ্রোডাকশন মানে নিশ্চিত তোমরা জানো, সেই রিপ্রোডাকশন এবং হচ্ছিল এবং যে অফস্প্রিং বা সিবলিংসদের কেয়ারিং করা, এই বিষয়ের দায়িত্ব তারা পালন করে থাকে মেইন। হ্যাঁ, অর্থাৎ এখানে ডেফিনেশনের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে ফ্যামিলিতে কারা কারা থাকে, ফ্যামিলি কিভাবে তৈরি হয়, তার বৈশিষ্ট্যগুলো কি কি এবং ফাংশনটা কি কি, রাইট? সো ডেফিনেশনটা এই জন্য আমি বলেছি মোটামুটি কমপ্লিট একটা ডেফিনেশন। কাজে বৈশিষ্ট্যগুলো নিয়ে আর আলোচনা করছি না, তোমরা বৈশিষ্ট্য অলরেডি জানো, ফাংশনও জানো, আর এই ডেফিনেশন অনেকগুলো পেয়ে গেলে তোমরা যে বইগুলো পড়বে সেখানে তোমরা যখন পড়বে তখন আরো দেখতে পাবো বৈশিষ্ট্য। টাইপস এর আলোচনায় আমরা দেখতে পাই ইন টার্মস অফ পাওয়ার, অর্থাৎ কর্তৃত্বের বা ক্ষমতার ভিত্তিতে ফ্যামিলিকে আমরা
দু ধরনের দেখতে পারি। একটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল, একটা হচ্ছে ম্যাট্রিয়ার্কাল আর মাদারওয়ার্ড। প্যাট্রিয়ার্কালটা হচ্ছে যে পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের যে মেইন রেসপন্সিবিলিটি পিতাই পালন করে থাকেন, অর্থাৎ ইনকাম করা বা পরিবারের হচ্ছে বিপদ আপদের সময় তাকে প্রোটেকশন দেওয়া বা এই জাতীয় বিভিন্ন রকম বিষয়ে, এবং পরিবারকে নিয়ন্ত্রণের যে বিষয়গুলোকে, গাইড করার বিষয়গুলোকে এটা পিতা দেখে থাকেন আর কি, আর মাতার সাথে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলিতে মাই মূল রেসপন্সিবিলিটি নিয়ে থাকেন, তিনি এই রোজগারের মেইন রেসপন্সিবিলিটি মেনটেন করে থাকেন, বা অন্যান্য বিষয়গুলো যে আছে সামাজিক ক্ষেত্রে মুখ্য ভূমিকা তিনি পালন করে থাকেন, পিতা সেখানে সহায়ক ভূমিকা পালন করে থাকেন। যেমন বাংলাদেশের গারো কমিউনিটিতে, ময়মনসিংহের গারো কমিউনিটিতে তোমরা দেখতে পারবে যে সেখানে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়। পোস্ট ম্যারিটাল প্লেস অফ রেসিডেন্স, অর্থাৎ বিবাহোত্তর থাকার জায়গা, এর ভিত্তিতে ফ্যামিলিকে আমরা নতুন আগমন, আমাদের একজনে আসছে রাজশাহীর ফ্যামিলিতে, এনিওয়ে, তো সেই 117 জন ছিল, 117 জন হলো, একজন নতুন আসছে। সো পোস্ট ম্যারিটাল রিলেশনশিপের যে রেসিডেন্স, সেটার ভিত্তিতে আমরা দেখি প্যাট্রিলোকাল, ম্যাট্রিলোকাল, নিওলোকাল। প্যাট্রিলোকাল অর্থাৎ পৈতৃক নিবাসে, অর্থাৎ স্বামীর হচ্ছিল ভিটাই, স্বামীর হচ্ছিল বাবার ভিটাই বা স্বামীর ভিটাই, সেখানে হচ্ছিল যে পরিবারটা গড়ে ওঠে বিবাহোত্তর অবস্থানের ভিত্তিতে, তাকে প্যাট্রিলোকাল মানে কোন লোকেশনে আর কি ফ্যামিলি বলে। ম্যাট্রিলোকাল অর্থাৎ মায়ের হচ্ছে হলো, অর্থাৎ ওয়াইফের হচ্ছে ফ্যামিলিতে, হ্যাঁ, বা ওয়াইফ যেখানে ছিল সেখানে। তো সেটা হইতে পারে ওয়াইফের হচ্ছে বাবার বাসায় বা ওয়াইফের চাচার বাসায়, যেখানে সে ছিল এবং সেখানেই সেই তার একমাত্র বা হচ্ছে অবলম্বন, এবং সেখানেই সে আছে, এবং জামাইও সেখানে গিয়ে অবস্থান করছে। এটা এগ্রিড আপন রিলেশনশিপ, বিবাহের মাধ্যমে সেটা নির্ধারিত হয়েছে ম্যাট্রিলোকাল ফ্যামিলি। নিওলোকাল হচ্ছে, এটা হচ্ছে হলো স্বামী স্ত্রী দুজনেই তাদের পৈতৃক নিবাস বা নিজস্ব আবাসস্থলে না থেকে কর্মের কারণে বা অন্য কোনো কারণে অন্য জায়গায় অবস্থান করে। যেমন মনে করো ডক্টরাল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি নিতে গিয়ে আমাকে ফিনল্যান্ডে গিয়ে থাকতে হয়েছিল, কিন্তু সেটা আমার হচ্ছে জন্মস্থান নয়, থাকার জায়গা নয়। আবার চাকরির সুবাদে চুয়েটে আমাকে থাকতে হয়েছে। কিংবা মনে করো আমি সোশিওলজি পড়েছি, কিন্তু স্কলারশিপ একটা পেয়েছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য, আমার সেকেন্ড মাস্টার্স ছিল ইউকেতে। তো সেই স্কলারশিপ পড়ে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেলাম, এটিএন বাংলা আমাকে সেটা নিউজ কভার করবো। তো আমি তখন কি করলাম, এই পড়াশোনার খাতিরে যেহেতু স্কলারশিপ পেয়ে গেছি, একটা ভালো অপরচুনিটি, আমি ইউকেতে ইউনিভার্সিটি অফ গ্লোস্টার ছেড়ে চিলড্রেন আমি পড়তে গেলাম, সেখানে থাকলাম। কিন্তু আমি সেখানে কাজের তাগিদে গিয়েছি, তখন আমি অবিবাহিত ছিলাম। কিন্তু বিবাহোত্তর যে আমার হচ্ছে ফিনল্যান্ডে গিয়ে থাকা কিংবা চুয়েটে গিয়ে থাকা, এগুলোকে আমার নিওলোকাল রেসিডেন্স বলতে হবে, রাইট? আচ্ছা, এখন লিনিয়েজ বা মানে যে বংশ অবস্থান, মানে বংশগতি বা বংশ হেরিডিটি ডাইরেক্ট বলছিলাম আমি, বংশ মর্যাদা বা এই জাতীয় যে বংশ রিলেটেড যে ম্যাটারগুলো আছে, সেই ভিত্তিতে আমরা ফ্যামিলিকে দুই ভাবে দেখতে পারি, প্যাট্রিলিনিয়ান, ম্যাট্রিলিনিয়ান। এটা হচ্ছে পিতার দিক দিয়ে যে পরিচিত হয় বা পিতার বংশ পরিচয় পরিচিত হয় বা পিতার সম্পদের ভিত্তিতে যে পরিচয় নির্ধারিত হয় সন্তানের বিবাহোত্তর, সেটাকে প্যাট্রিলিনিয়াল ফ্যামিলি বলছে। আর ম্যাট্রিলিনিয়াল তার অপোজিট, মাতার দিক দিয়ে, রাইট? এবং সেভাবে যে পরিবার গঠিত হয় তাকে ম্যাট্রিলিনিয়াল বা প্যাট্রিলিনিয়াল ফ্যামিলি বলে। সাইজ অফ ফ্যামিলি, পরিবারের বড় আকার আকৃতি কিরকম, অর্থাৎ পরিবার কতটা বড় বা কতটা ছোট, অনুপরিবার নাকি হচ্ছে অনেক বড়, লার্জ, এক্সট্রা লার্জ, জয়েন্ট ফ্যামিলি। তো আমরা এইভাবে দেখতে পারি পরিবারকে তিন ভাগে মেইনলি। সেটা হচ্ছে নিউক্লিয়ার বা সিঙ্গেল ফ্যামিলি, যেখানে হাজবেন্ড বিবাহ বন্ধনে আবদ্ধ হাজবেন্ড ওয়াইফ এবং তাদের অবিবাহিত সিবলিংস থাকে, অর্থাৎ সন্তান সন্ততি, বাবা মা। এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা হচ্ছে বর্ধিত পরিবার, অর্থাৎ বাবা মা ছেলে মেয়ে নাতি নুতকুর, বাবা মা ছেলে মেয়ে নাতি নুতকুর। তো এই এদের নাতি নাতনি এই নিয়ে যে ফ্যামিলি, সেটা এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে বাবা মা, দাদা দাদি, চাচা চাচি, ফুপা ফুপি, মামা খালু, XYZ। এখন বিষয়টা বুঝে নাও, জয়েন্ট ফ্যামিলি, বুঝতে পেরেছো?
তো এই সাইজের ভিত্তিতে আমরা ফ্যামিলিকে এভাবে দেখতে পারি। আচ্ছা, আমাদের কারো একজনের নেটের কানেকশনের প্রবলেম হতেই পারে, যেহেতু আমাদের বাংলাদেশে এটা ওঠানামা করে এবং ইলেকট্রিসিটিও ওঠানামা করে, তো এর মধ্যে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার আজকে সকাল থেকে স্যার ওয়াইফাই ডিসকানেক্টেড, স্যার ডাটাতে একটু প্রবলেম করছে, মানে বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে স্যার ক্লাস থেকে। আচ্ছা, we understand this situation. Since you have explained, থ্যাংক ইউ। we appreciate your explanation. You're welcome. আচ্ছা, তো আমরা বলছিলাম যে এখন সাইজের ভিত্তিতে আমরা বলেছি, জয়েন্ট ফ্যামিলির কথা বলেছি, এবং নাম্বার অফ স্পাউস, অর্থাৎ কয়জন হচ্ছে পার্টনার, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে কয়জন পার্টনার থাকে, সেই পার্টনারের ভিত্তিতে ফ্যামিলিকে আমরা কিভাবে দেখতে পারি, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। তো মনোগ্যামিয়ান ফ্যামিলি, এটা তো তোমরা বোঝোই, একজন হাজবেন্ড একজন ওয়াইফ। সরি, হ্যাঁ। তো পলিজিনাস এন্ড পলিঅ্যান্ড্রাস। পলিজিনাসটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বোঝা যায়, একজন ছেলে তার হচ্ছে একাধিক ওয়াইফ বা স্পাউস বলতে পারো। আর মহিলাদের ক্ষেত্রে পলিঅ্যান্ড্রাস, তাদের হচ্ছে একাধিক হাজব্যান্ড। হ্যাঁ, এটা যেমন দেখা যায় সাউথ ইন্ডিয়াতে টোডা কমিউনিটির মধ্যে দেখা যায়। তাছাড়াও হিন্দুকোষের যে এরিয়ায়, সেই এরিয়ার কিছু একটা জায়গা আছে, সেই জায়গাটাকে বলা হয়েছিল যে পলিঅ্যান্ড্রাস বেল্ট। সেই জায়গাতে মূলত অন্যান্য না জায়গায় দেখা গেল, কিন্তু সেখানে দেখা যায় যে মহিলাদের অনেকগুলো হাজব্যান্ড। মজার ব্যাপার হচ্ছে কিছু ওখানে ফ্যামিলি এরকম আছে যে সেখানে পরিবারের বড় ছেলে একজন ওয়াইফ গ্রহণ করবে, এবং সেই ওয়াইফ পরিবারে অন্যান্য ছেলে থাকলে তাদেরও ওয়াইফ বলে গণ্য হবে। অর্থাৎ একটা পরিবারে একজন ওয়াইফ থাকবে এবং যতজন ছেলে থাকবে সবারই ওয়াইফ বলে সে গণ্য হবে, এবং সবগুলো ছেলেই তার হচ্ছে হাজবেন্ড বলে বিবেচিত হবে, এবং যত সন্তান হবে সেটা হচ্ছে বড় ভাইয়ের সন্তান বা তাদের সকলের সন্তান হিসেবে পরিচয় পাবে। এটার অন্যতম একটা বিষয় যে নিজেদের হচ্ছে প্রপার্টি নিজেদের মধ্যেই থাকলো, এবং ভাগ বাটোয়ারা বা গন্ডগোল ফ্যাসাদ থেকে তারা নিজেদেরকে সেভ করছে। এটা তাদের একটা ফিলোসফি, ওয়ান অফ দ্য ফিলোসফি আর কি। এবং তারা তাদের হচ্ছিল ইয়াটা ধরে রেখেছে আর কি, যে তাদের হচ্ছে যে সম্পত্তি বা তাদের যে অবস্থানটা এভাবে তারা ধরে রাখার চেষ্টা করে। তো তাদের ফ্যামিলিতে একজন করেই মহিলার আগমন ঘটবে। তো এইভাবে তাদের যে পরিবারটা নির্ধারিত হয় তাকে পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি আমরা বলতে পারি। এটা একটা এক্সাম্পল দিলাম, সেটা দিলাম যে টোডা কমিউনিটি আর হিন্দুকেশ পর্ব ওই এরিয়ার আশপাশ থেকে আর কি। আর এন্ডোগেমাস এটা হচ্ছে এমন এক ধরনের, সরি আমরা এন্ডোগেমাসে যাচ্ছি না, আমরা গ্রুপ ম্যারেজের কথা বলতে চাই। গ্রুপ ম্যারেজ হলো এটা এমন নয় যে একই সঙ্গে অনেকজনের বিয়ে হয়ে যাওয়া। হ্যাঁ, বিয়ে হয়ে যাওয়া, কিন্তু অনেকজনের বিয়ে হয়ে যাওয়া সেটা কিভাবে, এটা এমন নয় যে মনে করো যে এক্স ওয়াই এ বি সি ডি এরকম করে অনেকে তারা একসঙ্গে বিয়ে করে ফেললো, তা না। এটা হচ্ছে এরকম যে একজন ওয়াইফের কয়েকজন হাজবেন্ড, আবার তার যে কয়েকজন হাজবেন্ড তাদেরও আবার একাধিক ওয়াইফ। বুঝতে পেরেছো বিষয়টা হচ্ছে এরকম। এটা একটা মানে একটা কমপ্লেক্স একটা ম্যাটার। তো তাদের অনেকেরই মানে ওয়াইফেরও অনেক হাজবেন্ড, হাজবেন্ডেরও অনেক ওয়াইফ, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে গ্রুপ ম্যারেজ। তো নাম্বার অফ স্পাউসের ভিত্তিতে আমরা এভাবে দেখতে পারি। তো এগুলোরও অনেক প্রকরণ এসছে আর কি। আমরা যে বলছিলাম যে প্যাট্রিয়ার্কাল বা এগুলো ফ্যামিলির কথা বলছি, আমরা শেষে কিছু প্রকরণ নিয়ে এক্সট্রা আলোচনা করব, সেটা বাংলাদেশে রিসেন্টলি দেখা যাচ্ছে। এনিওয়ে, তো প্রিন্সিপালস অফ স্পাউস সিলেকশন, স্পাউস অর্থাৎ হচ্ছে সঙ্গী নির্ধারণের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ আমরা দেখতে পারি, সেটা এক্সোগেমাস অ্যান্ড এন্ডোগেমাস। এক্সোগেমাস ফ্যামিলির ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা হচ্ছে বহির্গোত্রের যে বিবাহ, অর্থাৎ গোত্রের বাইরে যে বিবাহ করার প্রক্রিয়া, সেটা কি বলছে। তো হাইপারগেমি ফ্যামিলিতে এটা হচ্ছে যেখানে স্বামীর হলো পদমর্যাদা স্ত্রীর পদমর্যাদার তুলনায় উঁচু। সেটা হতে পারে বংশমর্যাদার দিক দিয়ে, চাকরি বাকরির দিক দিয়ে, বা কাস্ট বর্ণপ্রথার দিক দিয়ে। বুঝতে পেরেছো? অপরপক্ষে হাইপোগ্যামি, সেখানে হচ্ছে ওয়াইফের হচ্ছে স্ট্যাটাস স্বামীর স্ট্যাটাসের তুলনায় উঠছে। সেটা হইতে পারে আবার হচ্ছে
টাকা পয়সা, সয় সম্পত্তি, চাকরি, শিক্ষা দীক্ষা, কাস্ট ইত্যাদির ভিত্তিতে। আর যে 3rd নাম্বার ক্যাটাগরিতে সি তে যে হোমোগেমিয়ান বলেছি, এটা আসলে সি নাম্বার না হয়ে এটা 3 নাম্বারে চলে যাবে। 1 2 3 3 নাম্বারে চলে যাবে। 3 নাম্বারে এটা আলোচনা করব। তো এক্সোগেমাস ফ্যামিলি মূলত 2 ধরনের, এ হচ্ছে হাইপারগেমি আর বি হচ্ছে হাইপোগেমি, রাইট। 2 নাম্বারে আছে এন্ডোগেমাস। এন্ডোগেমাস ফ্যামিলিটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে বহির্গোত্রের বিবাহ, অর্থাৎ গোত্রের মধ্যে বিবাহ না করে গোত্রের বাইরে বিয়ে করা। তুমি মনে করো যে হচ্ছিল তোমার বাড়ি হচ্ছে মনে করো জয়পুরহাটে, তুমি বিয়ে করেছো কুমিল্লার মেয়েকে, তোমার বাড়ি ফরিদপুর, তুমি ফেনীর মেয়েকে বিয়ে করেছো, হ্যাঁ, বা ফেনীর মেয়ে তোমার সঙ্গে মানে বিবাহ মানে আবদ্ধ হয়েছে, রাইট। তো এরকম হতেই পারে তুমি গোত্রের বাইরে, বা এরকমও হইতে পারে তুমি তোমার ব্লেজের তোমার যে গ্রাম সেই গ্রামের বাইরে বিয়ে করেছো, ঠিক আছে, বা তোমার ইউনিয়নের বাইরে বিয়ে করেছো। এইভাবে বিভিন্নভাবে দেখা যায়। জ্ঞাতি সম্পর্ক যেটা কিনশিপ রিলেশনশিপটা কিরকম সেই হিসাবে আমরা দেখতে পারি। তো সেটা ছাড়াও তুমি কোন এলাকায় বাস করছো সেই এলাকায় বা সেই কমিউনিটির বাইরে বিয়ে করেছো কিনা, বা তোমার কাস্টের বাইরে বিয়ে করেছো কিনা, বা তোমার গোত্রের যেটাকে আমরা বলেছি বর্ণর কথা বলেছি সেটার বাইরে বিয়ে করছো কিনা, বা তোমার আত্মীয়দের বাইরে বিয়ে করেছো কিনা, বা এইভাবে আমরা দেখতে পারি। তো 3rd ক্যাটাগরিতে আমরা যেটাকে রেখেছি হাইপো, বলো স্যার। এই যে এখন স্যার পেপারে দেখি স্যার ছেলে ছেলে মেয়ে মেয়ে এরকম বিয়ে হয় স্যার। হ্যাঁ, সেটাই তো আমরা বলছিলাম যে কিছু নতুন প্রকরণের কথা আমরা বলছি, সেটা একটু পরে আসবে। এটা আমরা গতানুগতিক গুলো বলছি, সেগুলোর পরে আমরা ওগুলো আলোচনা করবো আর কি। তো প্রিন্সিপাল স্পাউস সিলেকশনের 3rd নাম্বার ক্যাটাগরিতে আমরা বলছি হোমোগেমিয়ান ফ্যামিলি। তো এটা হচ্ছে যে বলতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, তো আগে তোমার প্রশ্নটা অ্যান্সার করে আসি। তো আচ্ছা, হোমোগেমিয়ানটাই বলি, আলোচনাটা ফ্লোটাই হয়ে গেছে। হোমোগেমিয়ানটা হচ্ছে এরকম ফ্যামিলি যেখানে হাজবেন্ডের ফ্যামিলি স্ট্যাটাস ওয়াইফের ফ্যামিলি স্ট্যাটাস সমপর্যায়ের হয়ে থাকে, চাই সে শিক্ষা দিক দিয়ে হোক, কাস্টের দিক দিয়ে হোক, বা সামাজিক অবস্থান সয় সম্পত্তির দিক দিয়েই হোক। হ্যাঁ, তো এই ধরনের ফ্যামিলির দিকে আসার প্রবণতা বা বিয়ে করার প্রবণতা এখন লক্ষ্য করা যায়, এবং সেটা মূলত ইন্ডিয়ান সোসাইটিতে এক্সাম্পলটা চলে আসছে যে সেখানে বেশি পরিমাণ এই স্ট্যাটাসটা বা এই ধরনের বিবাহ প্রবণতা দেখা যাচ্ছে রিসেন্টলি। যদিও বর্ণপ্রথাটা ব্যাপক মাত্রায় বিস্তৃত সে সমাজে, তবে রিসেন্ট ট্রেন্ড হিসেবে এটা আসছে। তো নেচার অফ রিলেশন সম্পর্কের হচ্ছে ভিত্তিতে আমরা কনজুগাল এবং কনস্যাঙ্গুইন ফ্যামিলির কথা বলতে পারি। কনজুগাল ফ্যামিলি প্রকারান্তে অলরেডি আমরা অ্যান্সার করে এসেছি। তো এই ফ্যামিলি কিরকম, যেটা হচ্ছে বিবাহিত দম্পতি তাদের অবিবাহিত সন্তান সন্ততিদের নিয়ে যে সংসার গঠন করে তাকে কনজুগাল ফ্যামিলি বলছি। আর কনস্যাঙ্গুইন যেখানে মানে ওই আমরা এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই হিসেবে এখানেও আসতে পারে, যে তারা তাদেরকে নিয়ে অর্থাৎ বাবা মা, নাতি নতকুর বা চাচা চাচি এদেরকে নিয়ে যে ফ্যামিলি, হ্যাঁ, সেটাকে কনস্যাঙ্গুইন ফ্যামিলির কথা বলছে। এই যে প্রকরণ, এগুলো এস্টাবলিশ কিছু প্রকরণ, এই প্রকরণের বাহিরে আমরা আরো কিছু প্রকরণ দেখতে পাচ্ছি। বাংলাদেশ সোসাইটিতে রিসেন্টলি বিয়ের প্রকরণে নতুন ভাবে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কল্লাকাটা বিবাহ। তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে হয়তো, তোমরা কেউ জানো নামটা, কল্লাকাটা বিবাহ? কল্লাকাটা বিয়ে কাকে বলে এটা জানো কেউ? না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে খুব একটা সিরিয়াস কেস। এটা বরিশাল বা দক্ষিণাঞ্চলের বেশ কিছু জায়গায় দেখা যায়, মূলত গ্রামাঞ্চলে বা হচ্ছে সাব আর্ব এরিয়ায়। সেখানে কিছু হচ্ছিল মেম্বার মাতব্বর বা এরকম সন্ডা পান্ডা টাইপের যারা লোক, তাদেরকে নিয়ে, আমি সব মেম্বার মাতব্বর সন্ডা পান্ডা তা বলছি না, কিন্তু যারা আর কি তাদেরকে বলছি। তো তাদেরকে হচ্ছিল কন্যাদায়গ্রস্ত পিতা, এলাকার মধ্যে সবচেয়ে ভালো ছেলে যাকে মনে হয় বা যাকে তার হচ্ছে মনে ধরেছে সেই ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে। এই জন্য ওই হচ্ছে সন্ডা বাহিনীকে তারা হচ্ছে করে ভাড়া করে, তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তখন তারা ওই ছেলেকে সে যেখানে থাকুক তাকে তারা ধরে নিয়ে আসবে এবং জোর করে ওই মেয়ের সঙ্গে XYZ তার সঙ্গে বিয়ে পড়িয়ে দেবে।
এবং তাকে বাধ্য করবে, না হলে খুব সমস্যা। ফ্যামিলিকে উচ্ছেদ করা থেকে অনেক ধরনের সমস্যা, বাড়িঘর ভেঙে ইট ফেলানো, বহু ধরনের সমস্যা করে, আবার হাইজ্যাক, ছিনতাই, মারামারি, অনেক কিছু ঝামেলা করে ফেলে। এবং এরা বিভিন্ন রকম ছত্রছায় বিভিন্ন রকম পরিচয় দিয়ে চলে, যার কারণে ওদেরকে ট্যাকেল করাটাও মানে প্রশাসনের জন্য অনেক সময় কষ্টকর হয়ে যায়। এনিওয়ে, এই কল্লাকাটা বিবাহ বিভিন্ন মানে রিসেন্টলি প্রকরণে যুক্ত হয়েছে, এবং এতে করে এই কারণে অনেক ফ্যামিলি যারা রুরাল এরিয়ায় ওসব অঞ্চলে থাকে, তারা তাদের হচ্ছে ছেলে সন্তান জন্মগ্রহণ করলে অনেক সময় তারা চিন্তা ভাবনা করে মানে চুপে চাপে হচ্ছে শহরে তাদের হচ্ছে আত্মীয় স্বজন বা ইত্যাদি তাদের বাসায় মানে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, যাতে করে তারা শহরে থেকে বা সেই জায়গা থেকে নিরাপদে থেকে এই ঝামেলা মুক্ত হয়ে পড়াশোনা করে একটা সুন্দর লাইফ করতে পারে। এরকম হয়ে যায়। তো এইটা নতুন একটা অ্যাড হয়েছে বিয়ের প্রকরণে। আর তুমি যেটা বলছো যে হ্যাঁ, যে ছেলে ছেলে বিয়ে বা মেয়ে মেয়ে বিয়ে, আসলে এটা বিয়ের বৈধতা ওয়েস্টার্ন সোসাইটি তারা দিয়েছে, আমাদের বাঙালি সোসাইটিতে এটা এখনো অ্যাকসেপ্টেড নয়, এবং রিলিজিয়াসলি এটা কোনো রিলিজনে অ্যাকসেপ্ট করে না, এমনকি খোদ খ্রিস্টান ধর্মেও এটা অ্যাকসেপ্ট করে না। ক্লিয়ার? কিন্তু আস্তে আস্তে তারা তাদের বক্তব্য মানে যেহেতু সোসাইটির চাহিদা তাদের নিজেদের প্রয়োজন, এই জন্য বিষয়টাকে তারা শিথিল করে নিয়ে আসছে। হ্যাঁ, আমি যে কথাটা বললাম সেটা তাদের টেক্সটে দেখলেই সার্চ করলেই পাওয়া যাবে যে বিবাহ কিরকম হবে। বিবাহ আমি যেহেতু রিলিজিয়াস স্টেটমেন্ট আলোকে বক্তব্য দিচ্ছি না, যার কারণে আমি বিভিন্ন টেক্সট থেকে রেফারেন্স দিচ্ছি না, কিন্তু ধর্মীয় ভাবে এটা একদম নিষেধ। হ্যাঁ, কোনো ধর্মে এটা অ্যাকসেপ্ট করে না, মানে যেটা অলরেডি এস্টাবলিশ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এতক্ষণ আপনি যে ঘটনাগুলো বললেন বা যে সিস্টেমগুলোর কথা বললেন, সবগুলোর পেছনেই কোনো না কোনো ভাবে বিবাহটা জড়িত বা একটা বিবাহ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা এরকম আর কি। এখন ধরেন স্যার, কোনো এলাকার বা কোনো সমাজের একদল মানুষ যদি বা মানে চিন্তা করে যে তারা কখনো বিয়ে করবে না বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, তারা সব সময় মানে তাদের মতো করে থাকতে চাবে, তো স্যার তারাও তো সমাজের অংশ, তাদের জন্য কি স্যার তাহলে কোনো এরকম কোনো কিছু নাই? আচ্ছা, হ্যাঁ, তারা এরকম যে প্লেটোর একটা মানে ইয়ে ছিল আর কি, বিবাহর সেখানেও একটা প্রকারভেদ আছে। তোমরা একটা ইন্টারেস্টিং একটা লাইনে চলে গেছো। তো সেটার উপর ভিত্তি করে যে রাষ্ট্রের হচ্ছিল যেহেতু সন্তান রাষ্ট্রের মানে রাষ্ট্রযন্ত্র যেন তার হচ্ছে সিটিজেনদের প্রতি বৈষম্য না করতে পারে, তাহলে কি হবে, সবাই সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এবং সবার সন্তান বলেই গণ্য হবে, কাজের এর মধ্যে কোনো বাজ বিচার থাকবে না। তো এটাকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অ্যানিয়াক নামে একটা দ্বীপে, হ্যাঁ, কিছু ছিল যে আমেরিকার কোন যেন ইউনিভার্সিটি, আর বেশ কয়েকটা ইউনিভার্সিটি খুব মানে পোস্ট ডক বা এরকম টাইপের মানে হাইলি স্কলার পিপল, তারা ছেলে মেয়ে একত্রে গিয়ে তাদের মন মতো মানে যেভাবে থাকা দরকার, সেটাকে আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি না, তুমি বুঝে নাও। তো সেই দ্বীপে গিয়ে তারা অবস্থান করলেন, করতে করতে মানে কিছুদিন অবস্থানের পরে হঠাৎ করে তাদের মধ্যে এত শিক্ষিত তাদের মধ্যে কি তৈরি হয়েছে, গন্ডগোল তৈরি হয়ে গেছে। কিরকম, কিছু মেয়ের প্রতি কিছু ছেলের প্রতি কিছু মেয়ের মানে অধিকার বা দাবির বিষয়টা চলে আসছে, যে সে এটা সহ্য করতে পারছে না বা ওটা সহ্য করতে নিতে পারছে না, এবং এটা নিয়ে তাদের মধ্যে এত হাই ক্যালিবারের লোকজন তাদের মধ্যে, এটা অর্থাৎ মানুষকে এমন ট্রেস দিয়ে তৈরি করা হয়েছে যে তারা স্বভাবগত ভাবেই কোনো কিছুকে নিজের মতো করে পেতে চায়। ঠিক আছে, যদি তুমি মনে করো সোসাইটিতে এসে তুমি ভাবছো যে আমি আদমি সমাজ ব্যবস্থায় হয়েছিল, তারা আমি এভাবে থাকতে অসুবিধা কোথায়, তুমি এরকম মনে করতেই পারো, এবং করাটা স্বাভাবিক বিষয়, যেহেতু তুমি অ্যাজ এ জৈবিক মানে তোমার জৈবিক চাহিদাও আছে, প্লাস তুমি আবার রেশনাল বিং, তো তোমার জৈবিক চাহিদাকে তুমি যে স্ট্যাবলিশ করতে চাও, এবং কিছু সোসাইটি আছে তারা হচ্ছে মানে ওইভাবেই চলে। তো সেখানেও দেখা যায় এই বিষয়গুলো চলে আসে। এরপরেও তারা হচ্ছিল মানে কিছু লোক তারা চলছে এবং সেটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে আর কি, যে না এইভাবে থাকা যায়। কিন্তু ইন জেনারেল হিউম্যান যে ট্রেটস, মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যই তাকে বলে যে কোনো কিছুকে আপন করে পাওয়া, একান্ত আপন করে পাওয়া। হ্যাঁ, সে শেয়ার করছে, তারপরে স্পাউস শেয়ার করলেও অনেকে দেখবে যে স্পাউস শেয়ার করে ওয়েস্টার্ন সোসাইটিতে দেখা যায়, বা হচ্ছে যারা সোকল্ড হচ্ছে হলো এলিট সোসাইটি, আমি এলিট বলবো না, বলবো যে অভিজাত আর কি সম্প্রদায়, যারা নিজেদেরকে বলে এবং যারা মনে করো যে গুলশান বনানী বাড়িধারা বা বিভিন্ন পার্টিতে বা ক্লাবে যায়, যে নিজেদের স্পাউস কারিগরের সঙ্গে শেয়ার করে, তারাও মূলত শেয়ার করলেও নিজেদের মধ্যে বিভিন্ন রকম এই ধরনের ফিলিংসটা চলে আসে, কারণ এটা হচ্ছে একটা তার মধ্যে ক্রিয়েট করা। হ্যাঁ, এটা হচ্ছে যে হিউম্যান ট্রেটস এর মধ্যে চলে আসে। তো কেউ যদি না থাকতে চায় সে করতে পারে, এবং সমাজের হিসেবে থাকলে যেই সমাজ যেটা অ্যাকসেপ্ট সেই সমাজে গিয়ে সে থাকতে পারে, কারণ
এক এলাকার আইন অন্য এলাকার হচ্ছে হলো নর্মস, অর্থাৎ এক এলাকার হচ্ছে হলো ট্যাবু, অন্য এলাকায় হচ্ছে হলো নর্মস হতে পারে। কোন এলাকায় নিষিদ্ধ জিনিস আর এক এলাকায় মানে প্রথাসিদ্ধ জিনিস। যেমন ওই যে ইনসেস্ট যেটাকে বলা হয়, অর্থাৎ রক্ত সম্পর্কীয় বা নিকট আত্মীয়র মধ্যে বিয়ে না করা, মা যেমন মায়ের সাথে বিয়ে না করা, বোনের সাথে বিয়ে না করা, কন্যার সাথে বিয়ে না করা। এখন তুমি যদি মনে করো, নাউজুবিল্লাহ, যেটা আমি মানে যেহেতু বলছি এক্সাম্পল চলে আসছে, তুমি যদি মনে করো তাদের সঙ্গে তুমি বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চাও, তো এটা হচ্ছে তোমার নর্মস এন্ড রুলস, তুমি কোন সোসাইটিতে আসছো, কিভাবে শিক্ষা পেয়েছো, সেটা তোমাকে সাপোর্ট করে কিনা। আদৌ তুমি তাহলে তুমি যেখানে তোমাকে এই সোসাইটি সাপোর্ট করে, তোমাকে সেই সোসাইটিতে চলে যেতে হবে। তোমাকে এই কালচারকে ভায়োলেট করতে যদি চাও, তাহলে ওই কালচারকে তুমি অ্যাকসেপ্ট করতে হবে, সেটার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। আদারওয়াইজ তুমি ছোট যদি থাকতে চাও, সোসাইটির নর্মস এন্ড রুলস মানতে হবে। কারণ তোমরা পড়ে আসছো অথবা জানো, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। কিছু রুলস এন্ড রেগুলেশনস অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ জীবন বিশৃঙ্খল হয়ে যাবে। জীবনে যদি কোনো মানে শৃঙ্খলাবোধ না থাকে, তখন জীবন বিষাদময় হয়ে যাবে এবং সুইসাইড রেট অনেক বেড়ে যাবে, সমাজে আরো বিশৃঙ্খলা বেড়ে যাবে, ডেভিয়েন্স বেড়ে যাবে। বুঝতে পেরেছো? কাজে শৃঙ্খলার প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী এবং অবশ্যই সমাজে শৃঙ্খলা দরকার। এই জন্য এই সোশ্যাল কন্ট্রোলের কথাগুলো আসছে। বুঝতে পেরেছো? বন্ডেজ, রিলেশনশিপের বিষয়গুলো চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে নাম্বার অফ স্পাউসেস যেটা আর কি বলেন স্যার, আর কি সায়েন্টিফিক ভাবে স্যার কোনটা আর কি সবচেয়ে বেস্ট এতগুলা প্রকার? সায়েন্টিফিক ভাবে আমি বলে আসছি, যেহেতু আমাদের সময় আমরা নিয়ে ফেলছি। সায়েন্টিফিক ভাবে আমার সূত্র জ্ঞানে এলাকাকে আমি বলতে চাই, আমি সিন্স আই এম নট এ ডক্টর বাট আই হ্যাভ লিটল বিট নলেজ অ্যাবাউট দিস ম্যাটার। এনিওয়ে, সায়েন্টিফিক ভাবে হচ্ছে হলো, আমি যদি বলি, তোমরা যেহেতু অ্যাডাল্ট, তোমাদেরকে আমি শেয়ার করছি আর কি, তোমরা অন্যভাবে নেবে না, যেহেতু প্রশ্নটা আসছেই। সেটা হচ্ছে হলো যে ছেলেদের জন্য এটা ঠিক আছে, কিন্তু মহিলাদের জন্য এটা ঠিক নেই। কারণ পিতার আইডেন্টিফিকেশনটা তুমি বের করতে পারো, কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি তারা করে, তাদের অর্থাৎ সন্তানের পরিচয়টা তুমি আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাবে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছো? অর্থাৎ মনে করো যে একটা আরো এক্সপ্লেন করার মনে হয় প্রয়োজন পড়ছে না, আমি শুধু একটাই বলতে চাই, এটাই যে বাটি যদি থাকে, বাটির মধ্যে তুমি যদি পানি ঢেলে দাও, তো সেই বাটিতে কোন পানি ঢালছো সেটা তুমি দেখতে পাচ্ছ একটা জায়গা থেকে। তুমি যদি একাধিক পাত্র থেকে পানি দিতে দাও, সবগুলো মিশ্রণ হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। ক্লিয়ার? আমি আর এক্সপ্লেন করতে চাই না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি। তো এই জন্যই বিষয়গুলো খেয়াল। সরি, বলো স্যার। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এই যে ফ্যামিলি সংজ্ঞাতে স্যার বলছেন অর এগ্রিড অন রিলেশনশিপ, তাইলে স্যার বাংলাদেশ অথবা ওয়ার্ল্ডে লিভিং রিলেশনশিপ এটা তো তাহলে একটা ফ্যামিলির আন্ডারে পড়ে না? আমি কারণ এই ডিভিশনটা বাংলাদেশের ভিত্তিতে, আমি তো বলছিল একটা কমপ্লিট ডিভিশন বলেছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? এখন সারা পৃথিবীতে বিভিন্ন রকম এগ্রিড অন রিলেশনশিপ আছে। আমি তো যেমন ফিনল্যান্ডের কথা বলতে পারি, আমার এক কলিগ ছিল, সে হচ্ছিল ফান্ডেড, আমি ফান্ডেড ছিলাম। তো সে হচ্ছে তারা হচ্ছে সন্তান, আমার সন্তান দুজনেই হচ্ছে সমবয়স্ক, তারা হচ্ছে ডে কেয়ারে যায়। তো তারা যে বৈবাহিক সম্পর্ক, সেখানে কোনো বন্ডেজ অর্থাৎ মানে ফর্মালি না, অর্থাৎ তারা কোহ্যাবিশন করে, তারা লিভিং টুগেদার করে। ক্লিয়ার? তো তার সোসাইটিতে এটা অ্যাকসেপ্টেড, লিভিং টুগেদার করে এবং সন্তান হয়েছে, সন্তানের তাদের সোসাইটি কর্তৃক রাইটস আছে এবং কোহ্যাবিশন বলে একটা পয়েন্টস আছে, সেই পয়েন্টসের ভিত্তিতে তারা হচ্ছে হলো সেই ধরনের ফ্যাসিলিটি সরকার থেকে পায় বা সরকার কর্তৃক সেই আইনের আওতায় তারা থাকে। যখনই তারা ম্যারেজের মধ্যে আসবে, তখন একটা বিষয় আসবে, তাদের প্রপার্টি যেটা আছে সেটা পরস্পরের সঙ্গে শেয়ার করতে হবে এবং পুরোই দুজনে সমানভাবে রেসপন্সিবল হতে হবে। যার যে ইনকাম, সেই ইনকাম অনুযায়ী বা প্রপার্টি সেটা অনুযায়ী সন্তানদেরকে এবং ফ্যামিলির ব্যয়, এভরিথিং রেসপন্সিবিলিটি তারা বেয়ার করবে। সাপোজ স্ত্রীর মনে করো যে প্রপার্টি অনেক, হাজব্যান্ডের প্রপার্টি খুব কম, এখন ডিভোর্স হয়ে গেলে তখন দুইজনের যে প্রপার্টি গুলো ছিল, সেই প্রপার্টি গুলো যোগ করে ইকুয়াল 2 ভাগে ভাগ করতে হবে, করে সমানভাবে দুজনকে দিয়ে দেওয়া হবে এবং দুজন রেসপন্সিবল হবে তাদের যদি কোনো সন্তান থাকে তাকে বিয়ার করা। তাহলে দেখো যে ওয়াইফ যদি মনে করে আমার এত পরিমাণ সম্পত্তি ছিল, আমি তো এখন সেপারেট হয়ে গেলাম, বা আমি আরো বহু ছেলের সঙ্গে বা নতুন ছেলের সঙ্গে সম্পর্ক করতে চাই, বা হাজবেন্ড যদি মনে করে যে আমি নতুন মেয়ের সঙ্গে সম্পর্ক করতে চাই, সেক্ষেত্রে যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ডিভোর্সে চলে যায়, তাদের প্রপার্টির ক্ষেত্রে ডিসবার্সমেন্ট যে ইয়েটা হলো, সেক্ষেত্রে তারা সমস্যায় পড়ে যায়। বুঝতে পেরেছো? তো তারা তখন এই করে অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা লিভিং টুগেদার। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি একবার হচ্ছে আমাদের স্টুডেন্ট ইউনিয়ন, আমি একটা স্টুডেন্ট ইউনিয়নের মেম্বার, সাইফুল আলাইন ওসাকন্তা বলে, সেখানে গিয়ে দেখলাম একজনকে খুব বিষণ্ণ। হোয়াট হ্যাপেন্ড টু ইউ?
সে বলছে যে আর বলো না, হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে ত্যাগ করে চলে গেছে, এই জন্য আমি খুব বিষণ্ণ। এটা ওদের কাছে নর্মাল বিষয়। আমি বললাম, আমি ওকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে ওর নলেজ অনেক বেশি। বলছে হ্যাঁ আমি বুঝি, কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার কিছু ইমোশন আছে, যার কারণে আমি ভালো ফিল করছি না, যার কারণে আমি এই স্টুডেন্ট ইউনিয়নে বসে একটু সময় স্পেন্ড করছি। তো যে তোমাকে যেটা বললাম আর কি, যে মানুষের বেসিক কিছু ট্রেস থাকে, সেই ট্রেস গুলো তাকে নাড়া দেবেই সবসময়। হ্যাঁ, তো ওই যে অ্যাগ্রিড অন রিলেশনশিপ, এটা বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন পন্থায়। হ্যাঁ, এখন তুমি কোন সোসাইটিতে বসবাস করছো, কিভাবে থাকতে চাও, সেটা ভিত্তিতে তোমার হচ্ছে দেখতে হবে আর কি। হ্যাঁ, আর তুমি তুমি যদি রিলিজনের উপর বিশ্বাস করো তো রিলিজন অনুযায়ী চলবে, যদি রিলিজন বিশ্বাস না করো তো রিলিজন ছাড়াও সমাজের যে নর্মস গুলো সেটা অনুযায়ী তুমি চলবে। আর তুমি যদি অ্যান্টি সোশ্যাল কাজ করতে চাও, সেখানে তোমাকে ওয়েট করতে হবে যে হোয়েন দ্য পানিশমেন্ট কামস ফ্রম দ্য অথরিটি, রাইট? পত্রিকায় পড়লেই দেখবে যে এরকম যাচ্ছে অমুক মহিলা প্রতিবেশী দেখা পড়লো, বলে যে আমার হোন্ডায় চড়েন, পাশে মানে জঙ্গলের মধ্যে নিয়ে যেয়ে তাদেরকে করবো, ছেলে মেয়ের সামনে, সন্তানদের সামনে। তো কিভাবে সমাজটা কত ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে না? অ্যাগ্রিড রিলেশনশিপ, আবার অ্যাগ্রিড রিলেশন হচ্ছে, এটা দেখে বাচ্চারাও হচ্ছে ডেভিয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? তোমরা ফেসবুক ইত্যাদি খুললে তোমরা দেখতে পারবে। এর কাজে এই ধরনের রিলেশনশিপ যে এই সোসাইটিতে আদৌ কাজ করবে তা না, বরঞ্চ এই সোসাইটিতে আরো বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে। এবং সোসাইটি এতটাই হাইলি এডুকেটেড হয় না যে তারা ওটাকে অ্যাবজর্ব করতে পারবে, রাইট? যার কারণে সোসাইটিতে এত বেশি প্রবলেম তৈরি হচ্ছে। আর এই যে তোমাদের ডিজিটালাইজেশনের যে বেনিফিটে ডিসবেনিফিটও কিছু আসছে, এবং তোমরা সেটা জেনে থাকবে। এবং এটা আমি 2015-তে একটা স্টাডি করেছিলাম, সেখানে আমি দেখেছি যে বহু মানে স্টুডেন্টদের মধ্যে বা পিপলদের মধ্যে, বিশেষ করে ম্যাস পিপলদের মধ্যে এরকম প্রবণতা চলে আসছে। বিশেষ করে যেখানে মাদ্রাসা হুজুর, যারা দিন ধর্মের শিক্ষা দেবে, তাদের কাছেও মোবাইল চলে আসছে। এবং যেহেতু ওপেন, এখন মানে স্কাই ওপেন হয়ে গেছে, তো তাদের দ্বারা হচ্ছে বিভিন্ন রকম জঘন্য কাজ সংগঠিত হচ্ছে। হ্যাঁ, যারা যেহেতু তারা হচ্ছে নর্মাল হিউম্যান বিং, তারা রক্তমাংসের মানুষ। হ্যাঁ, এখন পেয়ে গেছে মোবাইলে একটা টিপ পড়ে গেছে, হতাশ চোখের সামনে ভেসে উঠছে। বুঝতে পারছো? বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল রিলেশনশিপ তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? কাজে যে অ্যাগ্রিড অন রিলেশনশিপ বা পরস্পর সম্মতির ভিত্তিতে যে সম্পর্কটা, সেটা আদৌ মানে অ্যাপ্লিকেবল কি না, এবং অ্যাপ্লিকেবল হতে গেলে কি ধরনের ট্রেস থাকতে হবে, কি ধরনের অ্যাট্রিবিউটস থাকতে হবে, সেটা নির্ধারণ খুবই প্রয়োজন। ক্লিয়ার? এবং কোন সোসাইটিতে আসো তুমি, সেটাও দেখার বিষয়। বুঝতে পেরেছো? এই লেকচারটা আমি এই বিষয়ে আপাতত এখানে করছি, আমরা পরের টপিকে চলে যেতে চাই। আচ্ছা, আর যদি আরো কোনো কোশ্চেন থাকে করতে পারো, আমি সংক্ষেপে অ্যান্সার করতে পারি। ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেনস, এনি আদার কোশ্চেনস? স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে স্যার? স্যার আরেকটা কথা, আমি একটু, হ্যাঁ বলো। ট্রান্সজেন্ডার আর কি যারা আছে, তাদের কি স্যার এই সোশ্যালজির মধ্যে পড়ে না? হ্যাঁ, তারা সোশ্যালজির মধ্যে পড়ে, তারা তো হচ্ছে তোমার আওতায়, কারণ তারা সোসাইটির পার্সন। হ্যাঁ, তো তাদের যে রাইটস গুলো আছে, সেই রাইটসটাকে ইনশিওর করতে হবে, এবং তাদের হচ্ছে রিহ্যাবিলিটেশন, এবং তাদের হচ্ছে ওই ধরনের বিষয়গুলো, সেটা হচ্ছে কোনো একটা পরিষদ তৈরি করে দিয়ে তাদেরকে সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সম্প্রতি আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এরকম কিছু কমিউনিটিকে তারা তাদের বাড়ি ঘর দিয়েছেন। তো বা এই ধরনের বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়া যেতেই পারে, তাই না, কোনো এরিয়ায়। এবং সে ধরনের কি যখন তুমি সেটা স্পেসিফিক গবেষণা করবে, সেটা তুমি জানতে পারবে। কিন্তু তাদেরও রাইট আছে, তারা হিউম্যান বিং, রাইট? এবং তারা যেহেতু বাই বার্থ এরকম হয়েছে, কিন্তু এটাকে কেন্দ্র করে অনেক ধরনের পলিটিক্স আছে। জোর করে ইনজেকশন দিয়ে হচ্ছে ওকে জেন্ডার চেঞ্জ করে দেওয়া হয়, বা হচ্ছে হিজড়া বানিয়ে ফেলা হয়। এটা নিয়ে বিশেষ কমিউনিটি আছে, তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে প্রচুর ইনকাম করে সমাজকে ধ্বংসের মধ্যে ফেলে দিচ্ছে। এরকম আছে, তাদেরকে হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা খুব স্ট্রংলি ফোর্স ক্রিয়েট করে তাদের, যারা এই ধরনের কাজকে, তাদেরকে সমূলে উৎখাত করে তাদের ফাঁসির কাজটা কিংবা হচ্ছে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ফায়ার করে ফেলতে হবে। কেন একজন কিরম করে ফেলে বিজনেসের কারণে একজন মানুষ পুরো তার জেন্ডারই চেঞ্জ করে ফেলতেছে। তোমাদের এটা নিশ্চয়ই জেনে থাকবে, বা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে যে কিভাবে এগুলো হচ্ছে, ইনজেকশন দিয়ে বা কিভাবে কি বড়ি টড়ি ইত্যাদি খাওয়ায় পুরোপুরি চেঞ্জ করে ফেলতেছে, তাই না? বা ছোট বয়সে বাচ্চাদেরকে তাদেরকে করে কিভাবে মানে বাড়তি করে ফেলতেছে। তো এই জিনিসগুলো খুবই একটা আনএক্সপেক্টেড আর কি, এবং অন্যায়গুলো চোখের সামনে তোমার আমার সামনেই হচ্ছে। আমাদের করা উচিত কি, প্রতিকার করা উচিত। যেভাবে করলে তুমি কোন সমস্যার মধ্যে পড়বে না, কিন্তু সমাজের উপকার হবে, সেটা তোমার অবশ্যই অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ দ্য সোসাইটি ইউ হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। তুমি বেনামে হচ্ছে যে অথরিটিকে ইনফর্ম করো, বা যেখানে করলে অ্যাকশন নেওয়া যাবে নিবে যে অথরিটি, সেভাবে করো। কিভাবে করতে হয় তোমরা ভালোভাবেই জানো, বা
যোগাযোগ করে জানতে পারবেন। এনিওয়ে আমরা পরের স্লাইডে চলে যাই। অ্যাটেন্ডেন্স আমরা একটু পরে নেব, আজকে অ্যাটেন্ডেন্স আমি নেইনি, লেকচারটা আগে কমপ্লিট করতে চাই। সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস অন ফ্যামিলি, আমরা পার্সপেক্টিভ হিসেবে বা যেটা বলেছিলাম আমরা 4টা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফাংশনাল, এটা আমরা নিয়েছি মূলত রিচার্ড শেফারের বই থেকে, পেজ নাম্বার 314। সেখানে ফাংশনালিস্ট অর্থাৎ যে পরিবারের যে ক্রিয়াকর্ম বা ফাংশন গুলো থাকে, যে পরিবার কি কি দায়িত্ব পালন করে থাকে বা পরিবারের কি কি রিপ্রোডাকশন, দুটো কথা বলেছি অলরেডি, রিপ্রোডাকশন এন্ড কেয়ারিং ফর দ্য মেম্বার অফ দ্য সোসাইটি, রাইট? তো দুটো ডেফিনিশন চলে আসছে। তো এখানে কি বলছে, ফ্যামিলি অ্যাজ এ কন্ট্রিবিউটর টু সোশ্যাল স্ট্যাবিলিটি, সামাজিক যে স্থিতিশীলতা। এই দেখো, এটা হচ্ছে আমাদের সারা তাবৎ পৃথিবীর গবেষণায় এগুলো ফাইন্ডিংস চলে আসছে, রাইট? সমাজে একটা স্ট্যাবিলিটি রাখার জন্য পরিবারের বিকল্প নেই, রাইট? পরিবার থাকতে হবে। প্রমিসিকিউটি, যেটা আদিম সমাজ ব্যবস্থায় ছিল, সেটা ইজ নট এ সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন, বাট ইন সাম অ্যাবরিজিনাল সোসাইটিস ইট ক্যান এক্সিস্ট। এটার আরো অনেক এক্সপ্লেনেশন আছে, সেটা আমরা কিছুটা অলরেডি তোমাদেরকে বুঝতে দিয়েছিলাম এই প্রিভিয়াস স্লাইডে। এনিওয়ে, তো বলছে রোলস অফ ফ্যামিলি মেম্বার, এবং ফ্যামিলি মেম্বারদের তাদের নিজস্ব কিছু রোলস থাকবে, সেই রোলস তারা মেনটেন করবে। যেমন পরিবারের লোকজনের টেক কেয়ার করা, তাদের বিপদে আপদে কাজে আসা, তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, ইত্যাদি ইত্যাদি। কনফ্লিক্ট পার্সপেক্টিভ, তারা দেখাচ্ছে যে ইনইকুয়ালিটি পরিবারের মধ্যে বিরাজ করে, এবং সেটা কি হবে বলছে, ট্রান্সমিশন অফ পভার্টি অর ওয়েলথ অ্যাক্রস জেনারেশনস। এখন তুমি ধরে নাও যে তুমি পিতার একমাত্র সন্তান, বা তোমার পিতা তোমার দাদার একমাত্র সন্তান ছিলেন, সেই হিসেবে পৈতৃক সূত্রে তিনি অনেক প্রপার্টি পেয়েছেন বা বিজনেস পেয়েছেন। এখন তোমার পিতা হচ্ছে বা তার হচ্ছে একাধিক সন্তান হয়েছে, এখন যে সম্পত্তি তিনি পেয়েছিলেন তোমাদের মনে করো যে 5-6 জনের মধ্যে, সাপোজ মনে করো যে চলে গেল এরকম, তো তখন তুমি তোমার পিতার যে পরিমাণ সম্পত্তি ছিল সেই পরিমাণ তোমার থাকলো না, হ্যাঁ, তোমার তার চেয়ে অনেক কম থেকে গেল, যদি সে এত মাত্রায় এক্সপান্ড না করতে পারে। তো এইভাবে তাহলে কি হলো যে তুমি পিতার তুলনায় তোমার অবস্থান যদি দেখো, তাহলে তুমি একটা ইনইকুয়াল সিচুয়েশন দেখতে পাচ্ছ, তার এত বেশি ছিল, আমাকে কেন দিল না। হ্যাঁ, যেমন তোমরা যদি আবার সেই বিবাহের, যেহেতু আমরা বলছি বিবাহ দেখতে, হাবিল কাবিলের কাহিনী, হ্যাঁ, যে সঙ্গী নির্বাচন, এখন তারা সে সময় হচ্ছে মানে সিনেমা একসঙ্গে করে হতো, জোড়া জোড়া আসতো, তো তারা এখন মানে একজন আরেকজনের ওয়াইফকে, এই জোড়া বাদ দিয়ে আরেকজনের ওয়াইফকে তার পছন্দ হয়েছে, এই জন্য আরেকজন ভাইকে মেরে ফেলছে, মেরে ফেলে তার ওয়াইফকে সে নেবে। এই শুরু হয়ে গেল যে কনফ্লিক্ট পার্সপেক্টিভ, যদি আমরা সেখান থেকে দেখি, হ্যাঁ, যে ওয়াইফ মানে সুন্দরী ওয়াইফ বা হচ্ছে তাকে সম্পর্ক ভালো হয়েছে বা একাধিক পেতে চায়, যদি আমরা তুমি দেখতে চাও, এবং সেখানে আরেকজনের রাইটকে খর্ব করে তাকে পেতে হবে, সে তাকে হত্যা করেই নিয়ে ফেললো। হ্যাঁ, তো এই জিনিসগুলো খুবই অ্যাগ্রেসিভ, এর জন্য এগুলোকে কন্ট্রোলে রাখতে হয়। এবং এটার বশবর্তী হয়ে মানুষ বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল কাজ করে, পরিবার ভেঙে যাচ্ছে, এত মানুষের পরিবার এখন ভেঙে যায় কেন? পরিবার ভাঙনের কারণ নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু তুমি দেখবা এখন স্ট্যাটিস্টিক প্রচুর, সামান্য কথা ভেঙে যাচ্ছে। আবার হচ্ছে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি মাধ্যমে আরেকজন কমিউনিকেশন হয়ে যাচ্ছে, যে নর্মস এন্ড ভ্যালুস বজায় রাখা তো সেটা রাখতে পারছে না। আবার হচ্ছে সোসাইটি ওপেন হয়ে যাওয়ার কারণে বিভিন্ন কিছু দেখে তারা আরো মানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা হচ্ছে অন্যদিকে মোটিভেট ডাইভার্ট হচ্ছে, রাইট? তো এই ধরনের এই দিক থেকে আমরা কনফ্লিক্ট পার্সপেক্টিভটা দেখতে পারি, পভার্টিও আমরা দেখতে পারি, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা দেখতে পারি। ইন্টারেকশনিস্ট পার্সপেক্টিভ, সেটা আমরা ইন্টারাকশনটা কিভাবে হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি। রিলেশনশিপ এবং ফ্যামিলি মেম্বার্স, সম্পর্ক মাত্রাটা কিরকম, আমরা ইন্টারাকশনের ভিত্তিতে ফ্যামিলিকে দেখিয়েছি, স্যাঙ্গুইন এবং ওই কনজুগাল ফ্যামিলির আমরা এক্সাম্পল দিয়েছিলাম, বা অন্যান্য ফ্যামিলির ক্ষেত্রেও সম্পর্কটা কিরকম তোমরা বুঝে নিও, আমরা যেহেতু এক্সপ্লেন করেছি। ফেমিনিস্ট পার্সপেক্টিভতে আমরা অর্থাৎ নারীবাদী ধারণায় ফ্যামিলিকে দেখা হচ্ছে যে জেন্ডার রোলস এর ভিত্তিতে, রাইট? এবং সেখানে ফিমেল হেডেড হাউসহোল্ডকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আমরা গারো কমিউনিটির কথা বলেছি, যেখানে মহিলারাই পরিবারের কর্তা বা পরিবারকে মেইনলি নিয়ন্ত্রণ করে থাকেন। সংক্ষেপে এগুলো হচ্ছে পরিবারের যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। তো পরিবার তোমাদের হচ্ছে হলো একটা খুব ইম্পর্টেন্ট টপিক, কমিউনিটি ইম্পর্টেন্স টপিক, বা আমরা গ্রুপ নিয়ে আলোচনা করছি, এগুলো ইম্পর্টেন্স টপিক। তো তোমরা কিন্তু এখন দেখা শুরু করবে, আমি কিছুদিনের মধ্যে তোমাদের টেস্ট নেওয়া হতো বলে দেবো, সেরকম টেস্ট কাজে তোমরা প্রস্তুতি নিতে থাকো। আমি লেকচারগুলো যেটা দিয়েছি সেটা ভালোভাবে শুনলে বা ম্যাটেরিয়ালস যেটা দিয়েছি দেখলে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নের সলিউশন তোমরা পেয়ে যাবে। উপরন্তু তোমরা হচ্ছে একটু নেট থেকে সার্চ করে নেবে বা
বই অনেক পাওয়া যায়, যেমন ফ্রি পিডিএফ বুকস সার্চ দিলে তোমরা অনেক সোশ্যালজি বই পেয়ে যাবে। এনিওয়ে, আচ্ছা এখন আমাদের একজন আসলো, তো এরপরের স্লাইডে আমরা চলে যাই। আমরা সংক্ষেপে স্টেট নিয়ে কথা বলবো, কারণ স্টেট নিয়ে আলোচনা করে বহু আলোচনা বিষয় চলে আসে। আমাদের সেকেন্ড টেক্সট ছিল অ্যান্থনি গিডেন্সের। সেই টেক্সটে আমরা দেখতে পাই state can be defined as a political apparatus, government institutions plus civil service officials, sorry for that, anyway, ruling over a given territory with an authority backed by law and ability to use force. এখানে বলছে যে এমন একটি পলিটিক্যাল অ্যাপারেটাস যারা সরকার বা এবং সম্পর্কীয় অফিসিয়ালস দ্বারা কি করে কোনো একটা অথরিটির দ্বারা ব্যাকড পায় মানে সাপোর্ট পায় আইন এবং হচ্ছিল ফোর্সেস যারা, যেমন মিলিটারি হোক বা হচ্ছে যেগুলো আমাদের বাহিনী আছে, তোমরা পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনী যেগুলো আছে সেগুলোতে সাপোর্ট পায়, এটার দ্বারা হচ্ছে তারা রাষ্ট্র পরিচালিত হয় আর কি, রাইট? এটা হচ্ছে সেই ধরনের একটা পলিটিক্যাল অ্যাপারেটাস। তো আমরা দেখতে পারি রাষ্ট্রের হচ্ছে অন্যতম 4টি এলিমেন্ট, হ্যাঁ, সেখানে পপুলেশন, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো না, কারণ এগুলো তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো, আর এগুলো ডিটেলসে জানতে চাইলে তোমরা একটু গুগল ইট অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ লট অফ ইনফরমেশন বিকজ ইট ইস এ কমন সেন্সিক্যাল ইনফরমেশন। পপুলেশন টেরিটরি, পপুলেশন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী থাকতেই হবে কোনো একটা রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে থাকতে হলে। তো অ্যারিস্টটল এইভাবে বক্তব্য দিয়েছিলেন যে তখন যখন ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল বা ডাইরেক্ট ডেমোক্রেসির কথা বলেছেন, তো সেই একটা ডেমোক্রেসিতে কত লোকজন থাকতে হবে বা সিটিতে থাকতে হবে, একটা দেশে কত থাকতে হবে এরকম সংখ্যা একটা নির্ধারণ করেছেন। এখন বাংলাদেশে মনে করো যে আমাদের 17 কোটি বা এরকম পপুলেশন আছে, এরকম পপুলেশন একটা কি আর কি সেটা। টেরিটরি ভূখণ্ড নির্দিষ্ট থাকবে, ভৌগোলিক এরিয়া থাকবে। আমাদের ভৌগোলিক এরিয়া তো তোমাদের জানাই কত মানে বর্গ মাইল বা বর্গ কিলোমিটার এবং সেটার কোন সীমানা কি কি আছে। আমরা ছোট একটা ফিগার দেওয়ার চেষ্টা করেছি, সেখানে আমরা দেখেছি যে আমাদের ভৌগোলিক সীমানাটা। হ্যাঁ, তো তারপরে গভর্নমেন্ট, একটা সরকার ব্যবস্থা থাকবে, সেই সরকার ব্যবস্থা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে এবং সুশৃঙ্খল ভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে। রাষ্ট্রের সমৃদ্ধির জন্য তারা কাজ করে যাবে। রাষ্ট্রের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা সব দিকে তারা হচ্ছে নিবেদিত প্রাণ হিসেবে রাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে একটা শীর্ষ পর্যায়ে নেওয়ার তারা কাজ করে যাবে এইভাবে। সভরেন্টি এটা বলছো যে এটা দ্বারা বোঝায় যে রাষ্ট্রের স্বাধীনতার বিষয় এবং সার্বভৌম শক্তির কথা বোঝায়। রাষ্ট্র স্বাধীন হবে এবং রাষ্ট্রে এমন একটা ফোর্স থাকবে যে তার দ্বারা সে তার হচ্ছে মানে সিকিউরিটি সেফটিকে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং সেফ রাখবে এবং বহিঃশত্রু আক্রমণ থেকে নিজেকে হেফাজত করবে। তো এই ধরনের একটা তারা হচ্ছে অবস্থান থাকা দরকার। এখন 116 জন, 2 জন এখন আমি দেখছি, এখন অলরেডি 115 জন হয়ে গেল, আবার 2 জন চলে আসে। আচ্ছা, ইন্টারনেট মনে হয় আপ ডাউন করছে। এনিওয়ে, তো তাহলে সভরেন্টি আমরা বুঝলাম আর কি। সংক্ষেপে এগুলো হচ্ছে এলিমেন্টস রাষ্ট্রের। যেহেতু রাষ্ট্রের আলোচনাটা আমাদের ব্যাপক, আমরা কিছু কিছু পয়েন্টসের খুব সংক্ষেপে আলোচনা করে যাবো, বাকিটা তোমাদের দেখে নিতে হবে তোমাদের অ্যাভেলেবল সোর্স থেকে। ক্লিয়ার? তো এ পর্যায়ে এখন আমরা হচ্ছে আলোচনা করবো গভর্নমেন্ট নিয়ে। আমাদের সময় হয়ে গেছে, আমাদের আসলে ফ্যামিলি আলোচনাটা অনেক বেশি আলোচনা হয়ে গেছে। আমরা আলোচনা আজকে এটা শেষ করতে চেয়েছিলাম, তো তোমাদের তো আবার রিসার্চ নিয়ে কথা বলতে হবে, এই জন্য কোশ্চেন থাকলে সেটা শেষে করা ভালো, ডিটেলস যদি জানতে চাওয়া হয়। এনিওয়ে, তাহলে আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব, নেক্সট ক্লাসের নেক্সট লেকচারের সাথে। আজকের মতো এখানেই। এখন তোমরা সবাই অ্যাটেন্ডেন্স আগে দিয়ে দাও। আমি টাইম দেখবো কি কটার সময় অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আমি এখন দিতে বলেছি, 116 জন উপস্থিত। You will get 1 minute to give your attendance. স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার স্যার এই কারেন্টের ডিস্টার্বের কারণে স্যার আমি বারবার স্যার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিলাম। নো প্রবলেম, তোমার যদি মানে অ্যাবসেন্ট হয়ে থাকো তুমি আমাকে মেইল করবে যে স্যার আমি অ্যাবসেন্ট হয়ে গেছি, এই কারণে আমি তোমাকে প্রেজেন্ট করে দেবো। ডোন্ট ওয়ারি, ওকে স্যার, বাট ইউ হ্যাভ টু ইনফর্ম মি। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কারেন্ট চলে গেছে, আমি এতক্ষণ ক্লাসে ছিলাম স্যার, কারেন্ট চলে গেছিল, এসে আবার ঢুকতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমি এখন কপি করছি।
রেডি 1 2 3 হ্যাঁ আমি কপি করে নিলাম সবাইকে কন্ট্রোল সি ওকে এখনো দেখছি অ্যাটেন্ডেন্স আসছে ওকে আমি কপি করে নিলাম স্যার ক্লাসের শুরুতেই দিয়েছিলাম স্যার, আবার কি দিতে হবে? না দিতে হবে না, আমি শেষে নিলাম যাতে করে আমি দেখতে পারি আর কি। আগেও আর আমাদের তো সব ইয়েতে থাকবেই আর কি, আমি চেক করে দেখবো আর কি। বিভিন্ন সময় বিভিন্ন দিন বিভিন্ন স্টাইলে একটু নিব আর কি। এখন তোমাদের রিসার্চ নিয়ে যে কোশ্চেনটা আসছে সেটা আমি মানে খুব দ্রুতই সংক্ষেপে বলে দিচ্ছি যে ওই ফাইলটাতে তোমরা কিভাবে দেখবে। লেট মি শেয়ার মাই স্ক্রিন। ওয়ালাইকুম আসসালাম, তোমার ভয়েসটা খুব কম আসছে, সাউন্ড কম আসছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি তো সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখছি, আমি এটাতে সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখছি, তোমরা অ্যাক্সেস পাচ্ছ না কেন আমি তো বুঝছি না। লেট মি চেক। জি স্যার, আমরাও পাইতেছি না স্যার। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ, এই দেখো আমি তোমাদেরকে এখানে কি করে দিচ্ছি যে এখানে দেখো হিউম স্যার ভিউয়ার দেওয়া এইজন্য। ও আচ্ছা ভিউয়ার, আচ্ছা আমি তোমাদেরকে এডিটরই করে দিলাম। দেওয়া তো এডিটর করা লাগবে। হ্যাঁ এডিটর করে দিলাম। এখন যেটা তোমরা করবে তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি কি কি করতে হবে, তাই তো? তারপর বলে দিচ্ছি তোমরা তোমাদের রিসার্চ অবজেক্টিভস টপিকস এবং গ্রুপগুলোর মানে রোলস কয়জন লিখেছো সেভাবে লিখে ফেলবে, এবং এটার ভিত্তিতে কোশ্চেন যেটা তৈরি করে সেটার লিঙ্ক দেবে। পরবর্তীতে কোশ্চেনের ভিত্তিতে যে ফাইন্ডিংস পেলে সেটার হচ্ছে লিঙ্ক পরে আরেকটা বক্স আছে সেখানে শেয়ার করবে। তো ইনিশিয়ালি তোমাদের কাজ ছিল যে অবজেক্টিভস এবং টপিকস তৈরি করা। যেহেতু তোমাদের বুঝতে কষ্ট হয়েছে তো তোমরা আজকে বুঝে নাও, সেটা তোমরা ইমিডিয়েটলি তৈরি করে ফেলো, এবং নেক্সট উইকে তোমাদের আমি কোশ্চেনারটা দেখতে চাই। রাইট, তোমরা কোশ্চেনার নেক্সট উইকের মধ্যে তৈরি করবে, এবং তোমাদের যে টপিকসগুলো থাকবে সেই টপিকসের আন্ডারে অবজেক্টিভসগুলো যে কটা অবজেক্টিভ, 3টা হোক বা 4টা হোক বা 2টা হোক অবজেক্টিভস, প্রতিটা অবজেক্টিভসের আন্ডারে বেশ কিছু কোশ্চেন থাকবে, অর্থাৎ ওই অবজেক্টিভসের উত্তরগুলো পাওয়ার জন্য তুমি বেশ কিছু কোশ্চেন রাখবে, এবং সেই কোশ্চেনগুলো তুমি তোমার রেসপন্ডেন্টের ক্ষেত্রে প্রোভাইড করবে যাতে তারা অ্যান্সার করে, এবং তুমি সেই অ্যান্সারগুলো লিপিবদ্ধ করে ওভারঅল ফাইন্ডিংসটা সাবমিট করতে পারো। ক্লিয়ার? এবং এক্ষেত্রে তোমাদেরকে আমি কোশ্চেনের প্রকরণ বা ইত্যাদি সবকিছু বলে দিয়েছি। তোমাদেরকে আমি এখানে আমি আরেকটা লিঙ্ক আজকে ক্লাস শেষে অ্যাড করে দেবো, যেটাতে তুমি কিছু কোশ্চেনের স্যাম্পল দেখতে পারবে এবং সম্পূর্ণ রিসার্চটা কিভাবে হয়েছে সেটাও দেখতে পারবে, যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয়। কিন্তু ওভাবে তোমাদের পুরো আর্টিকেল লিখতে হবে না, জাস্ট ইন্ট্রোডাকশন বা যে পয়েন্টসগুলো লিখতে হবে সেই পয়েন্টসগুলো তোমাদেরকে টেমপ্লেট আকারে দিয়ে দেবো, যাতে করে তোমাদের কোনো কষ্টই না হয় বেশি মানে বুঝতে। ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি আদার কোশ্চেন? তোমরা কি সবাই বুঝতে পেরেছো কি করতে হবে তোমাদের? আমরা তো অ্যাক্সেস পাই না। আমি তো এইমাত্রই দিলাম তোমাদের সামনে, শেয়ার করলাম। রাইট, লেট মি চেক এগেইন, মেবি রিফ্রেশ করলে হয়তো পাবে তোমরা। এই যে তোমাদের দেওয়া হয়েছে, এই যে দেখো এডিটর করে দিয়েছি, ডান। এখন তো এই পাশে হ্যাঁ ওকে। এবং তোমাদেরকে যে কাজটা দিয়েছিলাম তোমরা তোমাদেরগুলো লিখবে, এর সঙ্গে তোমরা হচ্ছে তোমাদের মানে কয়জনকে আমি বলে দিচ্ছি সেই 2-1 জনের যে কোশ্চেনার তারা তৈরি করেছে সেটার উপর কমেন্টস করবে যে তুমি যে অবজেক্টিভস গুলো দিয়েছো সেই আলোকে তোমার এই কোশ্চেনের দ্বারা কি তুমি সব উত্তর পাবে কি পাবে না। তোমার যদি মনে হয় আরো কিছু পয়েন্ট সেখানে উল্লেখ করা দরকার, তোমরা সেখানে হালকা কমেন্টস লিখে দিবে, যে নিজ দিয়ে তোমাদের গ্রুপের নাম, গ্রুপের তোমরা যে জি লিখেছো প্রত্যেকেই সেই গ্রুপের পাশে জি এর পাশে তোমরা প্রত্যেকেই তোমাদের গ্রুপে একটা নাম দিয়ে দিতে পারো। জি লিখেছো যেখানে, যারা দিয়েছো জি গ্রুপ, সেই গ্রুপের পাশে তোমাদের গ্রুপের নাম একটা তোমরা নিজেরাই চয়েস করে দিয়ে দিবে। ঠিক আছে? তাতে করে, এবং একই নাম 2বার আসলে কেউ যদি দেখে থাকো 2বার আসছে তাহলে তারা ওই নামের পাশে 1 2 ইত্যাদি লিখে দিবে, তাদের আমি বুঝে নেবো তারা অন্য গ্রুপ। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা কাজ করে ফেলো। স্যার এখানে কোশ্চেনটা সাবমিট করার মানে রিসোর্স ওয়ানে নাকি কপি ওয়ান?
নেক্সট মানে যে মঙ্গলবারটা না, মঙ্গলবারের মধ্যে সরি বুধবার না, বুধবারের মধ্যে তোমরা হচ্ছিল রিসার্চ অবজেক্টিভস টপিকসটা কমপ্লিট করে ফেলো। যেহেতু তোমাদের অনেকের বুঝতে কষ্ট হয়েছে, কিন্তু এরপরে বুঝতে কষ্ট হলে তোমরা তোমাদের সঙ্গে আলোচনা করে নেবে। আমি যেহেতু তোমাদের সব অ্যান্সারগুলো করে দিয়েছি, তোমরা তোমাদের সঙ্গে আলোচনা করে নেবে এবং নেক্সট বুধবারে তোমরা অবজেক্টিভস টপিকস কমপ্লিট করবে। এবং নেক্সট হচ্ছে হলো সপ্তাহের ফার্স্ট ক্লাসে তোমাদের কোশ্চেনের কমপ্লিট হয়ে যাওয়া চাই। এবং তোমরা এই কোর্স কমপ্লিট করবে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কারণ তোমাদের কমেন্টসও করতে হবে। তোমাদের কমপ্লিট করতে হবে, তোমাদের ক্লাস হচ্ছে হলো সোমবারে আছে, রবিবারে নেই। রবিবারে তোমরা রবিবারে না, শনিবারে তোমরা কমপ্লিট করবে এবং রবিবারে তোমরা হচ্ছে কমেন্ট করবে অন্যর কোশ্চেনের উপরে। অন্য গ্রুপ যারা কোশ্চেন তৈরি করেছে সেখান থেকে তুমি দুই একটা বেছে নিবা, সেখানে কমেন্টস করবা, রাইট? তো শনিবারে তোমরা হচ্ছে তাহলে তোমাদের কোশ্চেনিয়ার কমপ্লিট করে ফেলবে। স্যার অনেকেই তো স্যার মানে লিংক শেয়ার করছে কিন্তু স্যার কমেন্টিং ওপেন রাখে নাই, মানে স্যার ওরা শুধুমাত্র ভিউয়ারশিপ দিয়ে রাখছে স্যার, ওদের ইয়াতে তো স্যার কমেন্ট করা যাবে না। আমি তো ভিউয়ার তোমরা ভিউ করার পরে তাহলে তোমরা হচ্ছে ওখানেই দেখবা যে এই যে বক্সগুলো আমি এখানে তৈরি করে রেখেছি, রাইট? আমার এখানে যে বক্সগুলো আছে এই স্প্রেডশিটে, তুমি তার গ্রুপের পাশে ওখানে তুমি লিখে ফেলো, তার হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে তোমার সমস্যাটা হচ্ছে স্যার এটা যে যারা হচ্ছে স্যার ডক্স এর লিংকটা দিছে সেটা হচ্ছে যে শুধু তাদের জন্যই ওপেন রাখছে, আমাদের জন্য জাস্ট ভিউয়ারও রাখে না আর কি। লিংক ওপেন ভিউয়ার রাখতে হবে, আমি তো ভিউয়ার রাখতে বলেছি, সবাই ভিউয়ার রাখবে, প্রত্যেকের ডক্স যেটা আছে সেটা ভিউয়ার রাখবে। এমন না যে তুমি একটা স্পেশাল কাজ করে ফেললে আরেকজন হচ্ছে খুব খারাপ কাজ করছে, তা না, বরঞ্চ নলেজ শেয়ারের মাধ্যমে নলেজটা বাড়ে। তুমি তোমার সহপাঠীকে তোমরা হেল্প করে পরস্পর হেল্পের মাধ্যমে তোমাদের কাজ ভালো আসবে। ক্লিয়ার? এখানে কার্পণ্য কেউ করবে না, তাহলে এটা বোঝা যায় তোমাদের মানসিক দৈন্য। বুঝতে পেরেছো? আরেকজন কাজ করলো বা করলো না, এটা মানসিক দৈন্য, তাদেরকে হেল্প করবা তোমরা। ক্লিয়ার? আর প্রত্যেকটা শেয়ার করবা। তো শেয়ার করলে অ্যাটলিস্ট ভিউয়ার দিয়ে রাখবা, সে যেন আর কেউ কারোটা যেন কপি না করতে পারে। তুমি কখন করেছো, কটার সময় করেছো, সেই হিসেবে মানে ওখানে আপডেট থাকবে আর কি, কেউ কারোটা কপি করবে না। কিন্তু আইডিয়া নেই, আইডিয়া শেয়ার করবে। গুগল ডক্সে না করে স্যার গুগল ফর্মে করলে বেটার হতো না স্যার? গুগল ফর্মে আমি এডিটের অপশন তোমরা যদি দিয়ে রাখতে পারো সেক্ষেত্রে করা যেতে পারে। গুগল ফর্মে দিলে আমরা কোশ্চেনের আনসারটা খুব ইজিলি দিতে পারবো। হ্যাঁ, তোমাদের যদি মনে করো গুগল ফর্মস দ্বারা তুমি তোমার রেসপন্ডেন্ট ওই ধরনের ভার্চুয়াল হয়, তাহলে তুমি ভার্চুয়ালি তুমি স্টাডি করতে পারো। আর যদি মনে করো যে তোমার হচ্ছে ভার্চুয়াল না, তোমার এলাকায় গিয়ে করতে হবে, কারণ তুমি এলাকায় গিয়ে করবে। ক্লিয়ার? তো তোমার ইটস আপ টু ইউ, তুমি লিংক শেয়ার করবে, ঠিক আছে? বলো, প্রশ্ন কি তোমার? স্যার কোশ্চেনিয়ারটা স্যার গুগল ফর্মে করেছি, আর আমার যে অবজেক্টিভ গুলো ওটা আলাদা করে গুগল ডকেও লিখেছি স্যার, দুইটাই দেওয়া আছে, কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই। তুমি যে ইয়েতে কোশ্চেনিয়ারটা দিয়েছো সেটা লিংকটা এখানে পেস্ট করেছো? জি স্যার। হ্যাঁ, লিংকটা দিয়ে থাকলে যে কেউ যারা তোমার কোশ্চেনিয়ারটাকে দেখতে চায় তারা দেখার পরে কমেন্টস গুলো এই হচ্ছে স্প্রেডশিটে শেয়ার করবে, যে অবজেক্টিভস এর উপর কি কমেন্টস এবং কোশ্চেনের উপর কি কমেন্টস। ক্লিয়ার? কিংবা কোশ্চেনের অবজেক্টিভস অনুযায়ী কোশ্চেনের উপরে কি কমেন্টস আছে, তোমরা সুন্দরভাবে কমেন্টস গুলো করবে। দুটার উপরে কমেন্টস করতে হবে, কিন্তু কোশ্চেনের উপরে কমেন্টস করতে হবে, অবজেক্টিভস এর উপরে কমেন্টস করতে হবে, যে কোনো দুই একজনের উপরে, আমি যে কয়জনের মেনশন করে দিয়েছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এনি আদার কোশ্চেন? স্যার আমরা ডেটা এখন কালেক্ট করব না। ডেটা তো তোমরা কালেক্ট করা শুরু করবে কোশ্চেনারটা ফাইনাল হয়ে গেল, রাইট? যদি কোশ্চেনার ফাইনাল না হয়, আমরা যদি চেক না করি, সবাই যদি চেক না করে, তাহলে মনে হয় তোমার কোশ্চেনারটা যে অবজার্ভ করছে তাকে প্রেজেন্টেশন যদি আমি দিতে বলি, তুমি ওর কোশ্চেনারটা কি মানে পেয়েছো, কি দেখেছো, যদি আমরা এরকম গ্রুপ বলি যে দুই একটা গ্রুপকে, তখন তাদেরকে কিন্তু বলতে হবে যে আমি এই পেয়েছি। তো প্রেজেন্টেশনের জন্য আমরা যদি সময় রাখতে চাই বা দুই একজনকে র্যান্ডমলি ধরে, কাজেই তোমরা সবাই প্রস্তুত থাকবে এবং নিজেদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। তারপরে তোমরা হচ্ছে কাজটা শুরু করো। আর মিনওয়াইল তোমরা হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি নিতে থাকো। আমি তোমাদেরকে বলবো আর কি যে কি ধরনের ক্লাস টেস্ট নেবো। এই পর্যন্ত যে লেকচারগুলো দেওয়া হয়েছে সেটা খুব ভালো করে দেখতে শুরু করো। বলো।
স্যার আমাদের এই রিসার্চ কি স্যার একটা সিটি হিসেবে কনসিডার হচ্ছে? সেটা আমি তোমাদেরকে পরে বলবো, কিন্তু এটা আমি কম্পালসারি কাজ হিসেবে দেখতে চাচ্ছি, এবং তোমাদের কোনো কাজে হচ্ছে ইন ভেইন যাবে না। ক্লিয়ার? এবং তোমাদেরকে এই জন্য আমি গ্রুপে করতে মানে সুযোগ দিয়েছি, যাতে করে তোমাদের মানে কাজটা তোমরা ভালো করলে তোমাদের অল্প পরিশ্রমেই মানে গ্রুপে কাজটা ডিস্ট্রিবিউট হয়ে গেল, তোমরা সুন্দরভাবে করতে পারলে। আর তাছাড়াও যে শুধু মার্কসের জন্য যে কাজ করতে হবে তাও নয়, তোমাদের কোর্স বিষয়টা শিখতে হবে, তাই তো? এই জন্য কাজ করা জরুরি। সো তোমরা ওইভাবে কাজ করো, পরে আমি তোমাদেরকে ডিক্লারেশন দিয়ে দেবো যে কোনটা কি বিষয়ে ট্রিট করেছি, কারণ সব কাজই ইম্পর্টেন্ট, শুধু পরীক্ষাই ইম্পর্টেন্ট নয়। তো ঠিক আছে, আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের নোটিফিকেশনটা হচ্ছে আজকে রাত্রে কিংবা কালকে সকালে, আজকে রাত্রে হয়তো চেক করে দেখবে। আমি সুযোগ মতো তোমাদের এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করলে আজকে রাত্রের মধ্যে করে ফেলতে পারি। ক্লিয়ার? তো সবাই ভালো থাকবে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।